হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। কীভাবে আমরা পুকুরের পরিচর্যা করব সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিজ্ঞানের সমীরণ পাত্রকে। সমীরণদা, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে মাছ চাষের আগে পুকুরের আমরা পরিচর্যাটা কিভাবে করব। মাছের অ্যাকচুয়ালি আজকে যে আলোচনাটা যেটা আছে কি করব বা আলোচনার বিষয় যেটা স্থির হয়েছে আমাদের, সেটা হচ্ছে কি বর্তমান যা পরিস্থিতি, মানে বিশেষ করে এখন তো গ্রীষ্মকাল, প্রচুর গরম, তো মাছের পুকুরে প্রচুর মাছ আছে, এখন জলও কমে যাচ্ছে। তো এই আলোচনাটা খুবই ভালো একটা ফ্রুটফুল আলোচনা হবে। এবং এই আলোচনার শুরুতেই বলি যে আমরা যে ব্যবস্থাপনাগুলো নিতে পারি সেই ব্যবস্থাপনাগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। যে মাছ ছাড়ার আগে একটা পুকুরের ব্যবস্থাপনা থাকে, এবং মাছ ছাড়ার সময় বিশেষ করে চারাপোনা বা ডিমপোনা ফেলবো তখন একটা ব্যবস্থাপনা থাকে, এবং মাছ ছেড়ে দেওয়ার পর এবং হারভেস্টিং পর্যন্ত এই যে 6-7 মাসের যে সময়কাল তার একটা ব্যবস্থাপনা থাকে। তো আমরা এই ব্যবস্থাপনাগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, তিনটে ভাগে ভাগ করে নিয়ে করতে পারি। তো মাছ ছাড়ার আগে চাষি ভাইরা পুকুরের কি কি ব্যবস্থাপনা নেবেন মাছ ছাড়ার আগে? মাছ ছাড়ার আগে বলতে গেলে আমরা সবাই মোটামুটি করেই থাকি, জানি যে আমরা পুকুরটাকে ঠিকঠাক করে প্রস্তুত করে নেব। তো এই ব্যবস্থাপনার মধ্যে পুকুর প্রস্তুত করা, পুকুরটাকে সিলেকশন করে নেওয়া। তো এখানে আরেকটা জিনিস বলি, যে মাছ চাষ করতে গেলে আপনাদের ফার্স্ট টার্গেট করতে হবে যে আমি কি ছোট মাছ করবো না বড় মাছ করবো। সেটা কি করে বুঝবেন যে আমার পুকুরের সাইজটা কেমন? যদি আমার 1 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘার মধ্যে বা 5 কাঠা 10 কাঠা আছে, তাহলে আমরা কিন্তু পুকুরে ডিমপোনা বা চারাপোনার মাছ চাষ করব। অথবা আমরা যে চিরাচরিত যে চাষগুলো যেগুলো আছে, যেগুলো একটু হাই ভ্যালু স্পিসিস আছে, ক্যাটফিশ, সেগুলোর দিকে যাব। আর যদি আমার পুকুরের সাইজ 2.5 বিঘা, 3 বিঘা, 4 বিঘা, 5 বিঘা কিংবা তার বেশি যদি থাকে, তখন আমরা রুই, কাতলা, মৃগেল বা পাঙ্গাস এই জাতীয় মাছগুলোর দিকে চাষবাস। তার মানে আমাদের মাছ চাষ করার আগে আমাদেরকে দেখে নিতে হবে পুকুরটা কি ধরনের পুকুর, যেমন পুকুর সেই রকম ভাবে আমাকে মাছ চাষটা। এবারে আমরা ভেবে নিলাম যে আমার ছোট পুকুর, তাহলে ছোট পুকুরে আমরা ব্যবস্থা করবো না। তা সেই জায়গায় আমার পুকুরটাকে জল ছিঁচে নেওয়া হলো, শুকিয়ে নেওয়া হলো, পুকুরের তলটাকে ফাটিয়ে নেওয়া হলো। ফাটিয়ে নেওয়ার পর তারপরে আমরা যদি আগাছা যদি জন্মায় সেগুলো পরিষ্কার করে পাট ঠিকঠাক মেরামত করে নিয়ে, গাছের ডাল ফাল যদি থাকে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে এবার জল ঢোকাবো। জল ঢোকানোর পর মোটামুটি আমরা 2-2.5 ফিট জল ঢোকাতে বলি। কিছুটা জল 2-3 দিনের মধ্যে দেখবেন কমে যাবে। তো তারপরে আমরা গোবর দিতে বলি, মোটামুটি বিঘাতে প্রায় 2 থেকে 3 কুইন্টাল কাঁচা গোবর। সেটা যদি 1-2 দিন আগে পচিয়ে নেওয়া যায় আরও ভালো হয়। এবং এই গোবর দেওয়ার 2-3 দিন পরে আমরা তো এই গোবর দেওয়ার আগে আরেকটা কথা বলি যে চুন দিতে হয় শুকনো অবস্থায়, মোটামুটি 30 কেজি করে, মানে কাঁটাতে প্রায় 1.5 কেজি করে কলি চুন প্রয়োগ করবে। তারপরে জল ঢোকানো হলো, গোবর দিলাম। গোবর দেওয়ার পর তারপরে আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজার হিসাবে ইউরিয়া এবং এসএসপি। এখানে একটা কথা বলে রাখি যে আমরা প্রস্তুত করার সময় এক ধরনের ডোজ দেবো, এবং পুকুরে যখন মাছ ছেড়ে দেবো তখন আরেক ধরনের ডোজ থাকবে। তো এই ডোজটা অনেকটা চাষি বন্ধুরা কি করে যে আমরা বেশি বেশি দিয়ে দেবো, বেশি করলে বেশি মনে হয় আমার ফলনটা ভালো হবে, পুকুরের প্রস্তুতিটা ভালো হবে। অ্যাকচুয়ালি তা নয়। যে আমার হচ্ছে কি যেখানে হচ্ছে কি 15 কেজি লাগছে, সেখানে আমি কখনোই 25 কেজি, 30 কেজি, 40 কেজি কখন ব্যবহার করবো না। তাহলে 15 কেজি যদি আমার ইউরিয়া ব্যবহার করা হয়, এসএসপি মোটামুটি আমরা 20 থেকে 25 কেজি এসএসপি প্রতি বিঘাতে প্রস্তুত করার সময় প্রয়োগ করব। এবং এই প্রয়োগ করে নেওয়ার পর দেখবেন 4-5 দিন পরে দেখবেন পুকুরের জলের কালার চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ হয়ে যাওয়ার পর দেখবেন প্রচুর পরিমাণে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়ে গেছে। তারপরে আপনি ভাববেন যে আমার পুকুর মোটামুটি রেডি করে ফেলেছি, এবারে আমরা ডিমপোনা বা ধানিপোনা বা যাই হোক চারাপোনা ফেলব। তাহলে এরপরে তো আমাদেরকে চারাপোনার সময়, ছাড়ার সময়, তো চারা মজুতের সময় আমরা কি ব্যবস্থা নিতে পারি?
হ্যাঁ, এটাও একটা ভালো দিক, গুরুত্বপূর্ণ দিক। কারণ হচ্ছে কি আমি যে মাছটা সিলেক্ট করেছি ইচ্ছা ফেলবো বলে, ধরো আমি রুই কাতলা মৃগেল নিয়ে যদি বলি, রুই কাতলা মৃগেলের চারাপোনা আমি ফেলবো, আমি যোগাযোগ করে নিয়েছি, একজনের কাছ থেকে নিয়ে আসবো। তো নিয়ে আসতে গেলে আপনাদের কিছু প্রিকশন নিতে হয়। প্রিকশন বলতে গেলে দেখা যায় যে হয়তো গত বছরের এরকম অভিজ্ঞতা ছিল যে ওর বাড়ির মাছটাই নিয়ে এলে ফেললাম, 50 কেজি মাছ ফেলেছি, তার বছর গেছে 5 কেজি 10 কেজি মাছ এমনিতেই চারা মরে গেল, তাহলে আপনারই লস হলো, টাকা কিন্তু ধরে নিয়েছে। তাহলে আমাকে এমন লোকের কাছ থেকে নিতে হবে যার চারাটা ঠিকঠাক করে তৈরি আছে, ট্রান্সপোর্ট করার সময় সেই যে ঝাঁকুনিটা পাবে, সেই ঝাঁকুনিটা যেন সহ্য করতে পারে। তো তার জন্য তাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং চুন দিয়ে, ট্রান্সপোর্ট করার আগে চুন দিয়ে একটু শক্ত করে নেওয়া বলা হয় আর কি চাষিদের ভাষায়। হ্যাঁ, মাছটাকে একটু শক্ত করে নেওয়া, তৈরি করে নেওয়া, সেটা করতে হয়। এবং তারপরে হচ্ছে কি চারাটাকে আমি যে নিয়ে আসবো, যে পাত্রে নিয়ে আসবো বা যে গাড়িতে নিয়ে আসবো, বেশি পরিমাণে নিয়ে আসবো না। দেখা গেলো সেই গাড়িটাতে দেখা যায় 50 কেজি ঠিকঠাক করে নিয়ে আসতে পারবে। আমি বললাম না, আমি 1 কুইন্টাল চাপিয়ে নেবো। এই যে বাড়তি যে চাপটা, বাড়তি যে চারাটা, তাতে অক্সিজেনের ডেফিসিয়েন্সি আসবে, মাছ মরবে, ঝাঁকুনি খাবে। তো তার জন্য হচ্ছে কি এখন অক্সিজেন ট্যাবলেট পাওয়া যায়, সেই অক্সিজেন ট্যাবলেটটা যদি আমরা দিতে পারি, মানে ওই হাড়ির মধ্যে অথবা হচ্ছে কি আমার যে গাড়িটা আছে সেই গাড়ির মধ্যে যদি আমরা অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারি, তাহলে অক্সিজেনের ঘাটতিটা হবে না। আর একটা জিনিস করা যেতে পারে যে এখন হচ্ছে কি প্রোবায়োটিক পাওয়া যায় জলে, প্রোবায়োটিক, সেই প্রোবায়োটিক যদি আমরা দিতে পারি, তাহলে হচ্ছে কি যে অ্যামোনিয়াটা তৈরি হবে ওই 1-1.5 ঘন্টা ট্রান্সপোর্টেশনের সময় যে অ্যামোনিয়াটা তৈরি হবে, সেটাও কিন্তু নির্মূল করে দেবে। মানে তার মানে আমি সুস্থভাবে মাছটাকে নিয়ে এলাম, মাছটাকে নিয়ে এসে আমার পুকুরের পাশে রাখলাম এবং সঙ্গে সঙ্গে মাছটাকে ফেলবো না। চাষি ভাইরা অনেকে জানেন বা সঙ্গে সঙ্গে ফেলে দিল, যে মাছটা মরে যাবে ফেলে দিই। কিন্তু সেটা না করে আমরা 15 মিনিট 30 মিনিট মাছটাকে টেম্পারেচার অ্যাক্লিমেটাইজ করে নেওয়ার পর তারপরে আমরা আস্তে আস্তে করে রিলিজ করব। এবং বড় মাছের ক্ষেত্রে আরেকটা কথা বলি, আমরা যে কি কোয়ারেন্টাইনটা জানি, তো এই সময় আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যে একটু পরিশ্রুত করে নিতে পারি, বা অন্য কোনো স্যানিটাইজার যদি থাকে, তাহলে আমার চারা মাছটা কিন্তু আরও ভালোভাবে আমার পুকুরে ভালোভাবে থাকতে পারবে এবং হচ্ছে কি বাঁচার পার্সেন্টেজটা আরও বেড়ে যাবে, মানে মর্টালিটিটা কমে যাবে। হ্যাঁ, একদম। তো এবার পুকুরে ধরুন আমরা মাছটা ছাড়লাম, সব ঠিকঠাক করে নিয়ে এসে পুকুরে আমরা মাছটা ছাড়লাম, এবং এই মাছটা ছাড়ার যে 1 মাস পর্যন্ত আমরা কি ব্যবস্থা নেব? হ্যাঁ, আমি এখানে একটা কথা বলি যে মাছ ছাড়া হলো, মাছ ছাড়ার পর ভাবলাম যে আমার কাজ শেষ, সেটা ভাবলে হবে না। আমি ভাবলাম যে মাছকে খাবার দেবো আর আমার মাছ তো বড় হবে, ব্যাস, আমার আর কোনো চাপ নেই, মাছ ফেলে দিয়েছি। কিন্তু এই প্রথম যে 1 মাসটা, সেটা কিন্তু একটা ভাইটাল দিক। কারণ হচ্ছে কি এটা একটা ছোট শিশুকে নিয়ে এসে একটা বড় পুকুরের মধ্যে ফেলে দিয়েছি, তাকে আমাকে লালন পালন করতে হবে, সবসময় পরিচর্যা রাখতে হবে, কি অবস্থায় আছে মাছটাকে যে খাবার দিলাম সেটা খাবার খাচ্ছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো দেখা, পুকুরের জলের পিএইচটা ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো টেস্ট করা। এবং সর্বোপরি হচ্ছে কি যদি ছোট মাছ হয়, ছোট মাছের ক্ষেত্রে ওরা হচ্ছে কিন্তু পুকুরের মাঝে যাবে না, যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা কিন্তু আমাকে পুকুরের পাড় থেকে মোটামুটি 2 ফুট 3 ফুটের মধ্যে কিন্তু খাবারগুলো দিতে হবে। আচ্ছা, এবং সেই যে মাছ যে সাইজে চারা ফেলেছি সেই সাইজের চারা অনুযায়ী কিন্তু খাবারটা দিতে হবে। বড় দানা, ধরে না ছোট মাছ ফেলেছি আর 2 mm এর দানার একটা খাবার দিলাম, সে খেতেই পারবে না, টুকরো খাবে কিন্তু অনেক সময় লেগে যাবে, নষ্টও হবে। তো সেই জিনিসগুলো লক্ষ্য করা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের বিশেষ করে প্রথম 1 মাসটা সেটা পরিচর্যা করা দরকার। যে যেমন মাছ থাকবে সেই রকম ভাবে, হ্যাঁ, সেইভাবেই পরিচর্যাটা খাবারটা দেবেন। তো এই যে খাবারের কথা বললেন, এই খাবারটা তো খুব একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান মাছের। তো চাষি ভাইরা কিভাবে এই খাবারটা দেবেন আর এর উপাদান কি ব্যবহার করবেন এই খাবারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে কি মাছ চাষ করছি, মাছ চাষ মানে তো খাবার লাগবেই। আর চাষি ভাইরা জানেন যে খাবার না দিলে মাছ বাড়বে না। তবে অনেক চাষি ভাইরা আছে যে আমার মাছ ফেলে দিয়েছি, ও খাবার খেয়ে পুকুরের মধ্যে যা খাবার হবে সেটা খেয়ে বড় হয়ে যাবে। কিন্তু আমরা তো বিজ্ঞানসম্মতভাবে চাষবাস করছি এবং বাণিজ্যিকভাবে আমরা চাষবাস করছি। হ্যাঁ, আমার এখান থেকে একটা মুনাফা পাবো, তো সেই বেসিসে কিন্তু করতে গেলে আপনাকে কিন্তু খাবার দিতে হবে, খাবারটার উপযুক্ত নজর তো দিতেই হবে, এবং হচ্ছে কি উপযুক্ত পরিমাণ, সঠিক পরিমাণ এবং গুণগত মান, প্রোটিনের পার্সেন্টেজ কীরকম আছে, মাছটার কোন স্টেজে আছে, কতবার তাকে খাবার দেব, সেই মাছটা যে খাবার দিয়েছি সেটা ঠিকঠাক করে খাচ্ছে কিনা বা অতিরিক্ত পড়ে থাকছে কিনা, এগুলো লক্ষ্য রাখা। তো সেই খাবারের পরিমাণ এবং খাবারের জায়গা সমস্ত কিছু কিন্তু নির্দিষ্টভাবে দিতে হবে, এবং মাছকে প্রতিদিন খাবার দিতে হবে। যদি আমরা ছোট অবস্থায় ছোট মাছ যদি ছাড়ি, চারাপোনা যদি তৈরি করি, তখন কিন্তু 2 থেকে 3 বার খাবার দিলে সবচেয়ে বেস্ট।
বড় মাছের ক্ষেত্রে একবার দুবার দিলেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু ছোট মাছের ক্ষেত্রে আপনাকে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে অল্প পরিমাণে। এবং এই খাবারের উপাদান হিসাবে অনেকে বলেন যে আমরা সর্ষের খোল দেবো, গোবর দেবো, SSP, ইউরিয়া দেবো, এর থেকে আর কি খাবার দিতে পারি। তো খাবার হচ্ছে কি এখানে আমরা সুষম খাবার, এবং রুই কাতলা মৃগেল চাষের জন্য যে বিশাল হাই প্রোটিন পার্সেন্টেজ খাবার লাগে না, এখানে হচ্ছে 25 থেকে 28% প্রোটিনযুক্ত খাবার হলেই যথেষ্ট। তো সেই খাবারটা আমরা তৈরি করতে পারি। সর্ষের খোল আমাদের পাওয়া যায়, বাড়িতেই পাওয়া যায়। তার সঙ্গে আমরা যদি চিটে গুড় অথবা হচ্ছে কি ইস্ট, এবং হচ্ছে কি তারপরে হচ্ছে কি আমার হচ্ছে গোবর যদি থাকে, সেটা যদি আমার একটা অনুপাত আছে, সেই অনুপাতে মিশ্রণ করে যদি জৈব জুস তৈরি করে যদি দিতে পারি, সেটা একটা খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও হচ্ছে কি বিভিন্ন উপাদান, যেমন শুটকি মাছ, সর্ষের খোল, DORB, ভিটামিন মিনারেল মিক্সচার, তার অনুপাত আছে। যদি 1 কেজি খাবার তৈরি করি, 500 গ্রাম যদি আমি সর্ষের খোল নিই, 450 গ্রাম হচ্ছে কি আমরা এতে এই চালের কুঁড়োটা নিলাম, DORBটা, আর বাকি যে 50 গ্রাম থাকলো, সেই 50 গ্রামটাই কিন্তু আপনার সব কিছু চেঞ্জ করবে প্রোটিন পার্সেন্টেজ, খরচটা। সেখানে আমরা 20 গ্রাম যদি শুটকি মাছ নিলাম, আর বাকি যে 30 গ্রাম থাকলো সেখানে আমরা ভিটামিন মিনারেল মিক্সচার বলুন, আর বাকি যে আমাদের বাইন্ডিং এজেন্ট যেগুলো থাকে, সেগুলো সব কিছু মিশিয়ে আমরা একটা 1 কেজির একটা পরিপূরক খাদ্য তৈরি করলাম। সেটা আমরা ডাউ ফর্মে দিতে পারি, প্যালেট তৈরি করে নিতে পারি, যেমন খুশি তৈরি করে নিতে পারি, কিন্তু আমরা সেই খাবারটা কিন্তু সুষম খাবার, এবং এই খাবারটা আমরা একটা নির্দিষ্ট টাইমে 10:30 কিংবা দুপুর 2:30টার সময় আমরা একটা নির্দিষ্ট জায়গায় বস্তায় বেঁধে, অথবা যদি আমরা মাছ পুকুরে দিলে হবে না, মাছ পুকুরে বড় মাছের ক্ষেত্রে যথেষ্ট, কিন্তু ছোট মাছের ক্ষেত্রে আমরা একটু পার বরাবর, ধার বরাবর যদি দিতে পারি তাহলে সুবিধা হয় আর কি। এইভাবে আমরা খাবারগুলো দিতে পারি। বর্তমানে যদি নতুন কোনো খাবার ব্যবস্থাপনা থাকে, সেই যে নতুন ব্যবস্থাপনা বলতে দেখুন, বিজ্ঞান তো পরপর উন্নত হচ্ছে। আমরা আগে যেমন হচ্ছে বাইরের ডিম, পদ্মার ডিম বা গঙ্গার ডিম নিয়ে এসে ফেলে দিতাম, চাষবাস হতো, যাই হোক। তো এখন তো আর সেরকমভাবে চাষবাস হয় না। তো এখন পদ্ধতি অনেক উন্নত হয়েছে। সেই উন্নত পদ্ধতির মধ্যে আমি আলোচনা করছিলাম যে একটা জৈব জুস বা বায়ো জুস, মানে আমরা খাবারটা দেবো, উপাদানগুলোই দেবো, কিন্তু তাকে ডাইরেক্ট ফেলবো না, তার জুসটা নিয়ে গিয়ে ফেলবো পুকুরে। আচ্ছা, যাতে করে কি হবে, অর্গানিক লোড কমে যাবে, পুকুরে জু প্ল্যাঙ্কটন প্রোডাকশন করার ক্ষমতা পুকুরে দারুণভাবে বেড়ে যাবে, এবং এই প্রাকৃতিক খাদ্যের আধিক্য এত পরিমাণে বেড়ে যায়, যার ফলে হচ্ছে কি আমরা যে সাপ্লিমেন্টেড ফিড যে বাড়ি থেকে দিয়েও ভাবছিলাম, সেগুলোর কিন্তু আর দরকার পড়ে না। আচ্ছা, এবং জলের কোয়ালিটি খুব ভালো থাকে, এবং হচ্ছে কি মাছের যে ইমিউনিটি পাওয়ার, গ্রোথ, সব কিছু কিন্তু ভালো হয়। এটা একটা জৈব জুস প্রয়োগ করলে একটা ভালো হয়। আর একটা দিক আছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক এখন সবার মুখে মুখে শুনবেন, অনেক প্রোগ্রেসিভ যারা চাষি আছে প্রোবায়োটিক ব্যবহার করছেন। এটা হচ্ছে কি 2 ধরনের প্রোবায়োটিক হয়, একটা আছে ওয়াটার বেসড প্রোবায়োটিক, আর একটা আছে কি ফিড বেসড প্রোবায়োটিক। তো ওয়াটার বেসড প্রোবায়োটিক সেটা হচ্ছে কি ব্যাসিলাস গ্রুপে যে প্রোবায়োটিকগুলো আছে সেগুলো আমরা দিতে পারি, সিঙ্গেল স্ট্রেন। এটা শুধু জলের কোয়ালিটিটা মেনটেন করবে। কোয়ালিটি বলতে গেলে আপনার পিএইচটা ঠিকঠাক রাখলো, 7.5 to 8.5, ওঠানামা করতে দেবে না। অ্যামোনিয়া কন্ট্রোল করলো, তলে যে অর্গানিক ম্যাটার যেগুলো জমে আছে সেগুলোকে ঠিকঠাক করে কন্ট্রোল করে নিল। আর হচ্ছে কি আমার পুকুরের মাটির মধ্যে যে ফসফরাস, নাইট্রোজেন যেগুলো বাইন্ডিং কন্ডিশনে ছিল, সেগুলোকেও ইজিলি অ্যাভেলেবল করে দিল পুকুরে, প্রচুর পরিমাণে জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন প্রোডাকশন করে দিল। তার মানে বাইরের খাবারের থেকে যে খাবারটা তৈরি হবে, সেই খাবারটা সেটাতেই অনেকটা কাজ করবে। আর ফিড বেসড হচ্ছে কি ডাইরেক্ট আমি খাবারের সঙ্গে মিশিয়ে মাছকে দিচ্ছি, সেখানে ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হবে, মাছের গ্রোথটা ভালো হবে, এবং মাছকে যে খাবারটা দিচ্ছি সেই খাবারের এফসিআর বলতে আমরা বলছি যে আমি 1 কেজি মাছকে খাবার খাওয়ালাম, আমার মাছটা কতটা বড় হলো। তো সেই এফসিআর এর পরিমাণ বাড়ায়। আমরা সাধারণত বলে থাকি 1.2 to 1.5 যদি হয় এফসিআর, তো আপনি মুনাফা ভালো পাবেন। যেমন ধরুন আমার জন্য 50 টাকা করে কেজি খাবার, তো সেখানে যদি 1.2 হয়, মোটামুটি 60 টাকার মধ্যে আমি 1 কেজি মাছ প্রোডাকশন করে ফেলতে পারছি। আর যদি আমার 1.5 হয়, তাহলে সেখানে হচ্ছে 75 টাকা লাগছে। তার মানে আমি যদি এই মাছটাকে 150 টাকা যদি হারে বিক্রি করতে পারি, তাহলে আমার ভালো একটা প্রফিট থাকছে। তো সেই জন্য এফসিআর এর দিকে কিন্তু চাষি ভাইদের লক্ষ্য রাখতেই হবে অবশ্যই, না হলে কিন্তু আপনি মার্কেটে ভালো জায়গায় যেতে পারবেন না, বা আপনি প্রফিটটা তুলতে পারবেন না। তো এরপরে তো ধরুন খাবার তো গেল, এরপরে পরিচর্যার বিষয় আসে, এবং পরিচর্যার সময় আপনারা মাঝে মাঝেই বলেন যে পুকুরে জাল দেবেন, চুন দেবেন, বা জল পরীক্ষা করবেন। এই সব মানে মাছ চাষের দরকার আছে কি? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। দেখুন, আমরা এমন একটা জিনিস, একটা লাইভ জিনিস নিয়ে কাজকর্ম করছি, সে পুকুরে জলের মধ্যে আছে, এবং পুকুরে জলটা ঠিকঠাক আছে কিনা,
আমি তো পুকুরে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বলতে পারবো না। তার জন্য আমাকে জলটা টেস্ট করতে হবে, মাটিটা ঠিক করতে হবে, পুকুরে মাছটাকে ধরে তার হেলথ চেক আপ করতে হবে। তো এই হেলথ চেক আপগুলো যিনারা যত ভালো করতে পারবেন, যত ভালো ম্যানেজমেন্ট করতে পারবেন, তার কিন্তু তত বেশি মুনাফা হবে। এতে কিন্তু বিশাল গ্রোথটা বা বৃদ্ধিটা তত ভালো থাকবে। এবং একজন পাশাপাশি শোনা যায় যে ওর মাছটা খুব ভালো হয়েছে, ওর মাছটা ভালো বেড়েছে, আমারটা কিন্তু ভালো বাড়ছে না, মাছের গ্রোথটা নেই। তার মানে সেখানেই তো কিছু ডিফারেন্স আছে যে আমি ম্যানেজমেন্ট এখানে কম সময়ে লাগবে, কিন্তু আমি যদি সঠিক সময়ে সকালবেলা একবার করে যদি পিএইচটা টেস্ট করে নিতে পারি, অ্যামোনিয়া আছে কি না, পুকুরের মাছটাকে ধরে নিয়ে পেটটা চেপে দেখবো, যদি শক্ত থাকে তাহলে খাবারের ঘাটতি হয়েছে, যদি নরম থাকে তাহলে ভাবো যে পুকুরের মাছটা ঠিক আছে, ফুলকার কালারটা কেমন আছে, এই সমস্ত প্যারামিটারগুলো দেখে নিলে আগে থেকে আমি সজাগ হতে থাকতে পারবো যে আমার আগামীতে বা বর্ষাকালে বা শীতকালে গ্রীষ্মকালে রোগ ভোগ আসবে না। সেই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখা উচিত। যদি কোনো অসুবিধা হয় তাহলে তো আপনার ব্লকে যারা মানে আধিকারিকরা আছেন, ফিশারি অফিসার আছেন, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে যিনি আধিকারিক আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া যেতে পারে। বর্তমানে বিশেষ করে গ্রীষ্মকালে ভোরবেলায় পুকুরে মাছ ভাসতে দেখা যায়, তো চাষি ভাইরা এই সময় কি করণীয়, মানে কি করবে এই সময় যদি হঠাৎ করে দেখে যে পুকুরে মাছ ভাসছে, তখন কি করবে? এটা হচ্ছে কি আমাদের প্রায়শই ফোন আসে, স্যার আমার পুকুরে মাছগুলো খাবি খাচ্ছে, কি করব স্যার একটু বলেন যদি। তো এগুলোর চাবিকাঠি কিন্তু আপনাদের চাষির হাতেই আছে, অনেকটা আছে। আচ্ছা, কেউ ভাবলো যে আমি আমার পুকুরে প্রতিদিন 5 কেজি করে খাওয়ার লাগে, আমি 2 দিন থাকবো না, এই 10 কেজি দিয়ে চলে গেল, 2-3 দিন ধরে খাবে। 2-3 দিন খেয়ে নেবে আর কি। তো সেটার ফলে হয় অত্যাধিক পরিমাণে খাবার দেওয়ার ফলে। আর একটা হতে পারে হচ্ছে কি আমার পুকুরে বেশি পরিমাণে ইউরিয়ানকারী ফার্টিলাইজার, ধরুন এসএসপি ইউরিয়া যেখানে 5 কেজি 10 কেজি লাগতো, জেলেদের কথা শুনে আমি ধরুন 50 কেজি আর 60 কেজি দিয়ে দিলাম। অতিরিক্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয়ে গেল। সেখানে হচ্ছে কি অক্সিজেনের ঘাটতি, দিনের বেলা যেমন প্রচুর তৈরি হচ্ছে, আবার রাত্রিবেলা অক্সিজেন ক্র্যাশ হচ্ছে। তারপরে দেখা গেলো যে আমার গোবর নামিয়ে দিলাম, বেশি পরিমাণে গোবর নামিয়ে দিলাম, টলে নিয়ে এসে একদম নামিয়ে দিলাম পুকুরে, সেখানে অর্গানিক ম্যাটার এত পরিমাণে হিউজ পরিমাণে চলে এলো, সেখানের ক্ষেত্রে অক্সিজেনের একটা ঘাটতি হয়। কিংবা বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার হয়ে আছে, তো এই সমস্ত কারণের জন্য কিন্তু অক্সিজেনের ঘাটতি হয়। তো এই অক্সিজেনের ঘাটতি যদি হয়, মাছ যদি ভাসতে থাকে, তাহলে তো আপনাকে যেটা করতে হবে যে খাবার যদি বেশি দিই তাহলে খাবার একদম 2-3 দিন স্টপ করে দিতে হবে। আর যদি মেঘলা ওয়েদার হয়, সেখানে তো আমাদের কোনো হাত নেই, তাহলে সেখানে আমরা কি করতে হবে, সাবমার্সিবল জল অথবা অন্য পুকুরের জল ফোয়ারা আকারে ফেলতে হবে। আর যদি ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে যে এয়ারেটার আছে, সেই এয়ারেটার আপনি পুকুরে লাগিয়ে দিতে পারেন। অথবা যদি ইমার্জেন্সি কেস থাকে, এই সমস্ত কিছুই কাজ করছে না, তখন অক্সিজেন ট্যাবলেট আপনাকে ব্যবহার করতে হবে। বিঘা প্রতি মোটামুটি 4 কেজি করে যদি অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করা যায়, মানে ইনিশিয়াল স্টেজে মাছটাকে স্ট্যান্ড করে দেওয়া যাবে। আর ওই সময় অনেকে বলা যেত যে বাঁশের তাড়া মারতো, গিয়ে জলটা ছেটাতো, এক্ষেত্রে অক্সিজেন বাড়বে কিন্তু মাছটা আরও দুর্বল হয়ে পড়বে। কারণ হচ্ছে কি মাছটাকে তো ছুটতে হবে, অক্সিজেনের ঘাটতি আছে, ওকে ভাবছে যে আমাকে মনে হয় ধরতে আসছে। তো এই সব না করে তারপর আবার এত ছোটাছুটি, তাহলে সেই জন্য হচ্ছে কি মাছটাকে ওই অক্সিজেন বাড়িয়ে নেওয়ার পর অনেক ধরনের গ্যাস অ্যাবজর্পশন, যদি গ্যাস হয় বেশি পরিমাণে, সেখানে হচ্ছে কি জিওলাইট ব্যবহার করতে পারে 3 থেকে 4 কেজি করে 1 বিঘা পুকুরে। এগুলো মোটামুটি করলে মোটামুটি সমস্যা হয় না, সমস্যা হবে না। মাছের পুকুরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, যেমন ধরুন পাখনা পচা বা মুখে ঘা, ফুলকো পচে যাওয়া, বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো দেখা যায়। তো এই সমস্যা থেকে কিভাবে তারা মুক্তি পাবেন? প্রতিকার রোগ তো থাকবেই, জীবনে রোগ থাকবে। তো আমরা এই আলোচনাটাতে একটু বলি যে আমরা হচ্ছে কি সিজন ভিত্তিক যদি দেখি, যে গরমকালে এক ধরনের রোগ হয়, বর্ষাকালে তারপরে আরেক ধরনের রোগ হবে, শীতকালে আরেক ধরনের রোগ হয়। তো যেহেতু আমাদের এখন গরমকাল, তো আমরা সেই গরমকালের কথাটা একটু বলি, যে আমরা মেনলি এখন দেখবেন যে কিছু কিছু মাছের ঘা হতে দেখা যায়, সাদা সাদা ছ্যাপ দাগ হয়ে যায়, পাখনাগুলো ফেটে ফেটে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে হয়। তো এইরকম ধরনের যদি সমস্যা থাকে, তাহলে আপনারা ডাইরেক্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করবেন, ছবি তুলে বা ভিডিও কল করে ওনাদের কাছে পরামর্শ নেবেন। আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তো ডাইরেক্ট ভিডিও কল বা ছবি পাঠিয়ে তারপর পরামর্শ নেবেন। এরকম যদি অবস্থা হয়, তাহলে অক্সিটেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক সেটা ব্যবহার করতে পারেন। মোটামুটি 20 কেজি খাবারের সঙ্গে 1 গ্রাম হচ্ছে কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন।
অথবা যদি সিফ্যাক্স থাকে 250 ml পার বিঘা পার মিটারে, সিফ্যাক্স এটাও একটা ভালো একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, সেটা ব্যবহার করলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান পেতে পারেন। এছাড়াও আরও ধরুন পাখনা পচে গেছে, পাখনা পচতে শুরু করে গেছে, কথা লেজের পাখনা পচে গেছে, সেটা একটা কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি এটাও একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এখানে হচ্ছে কি আমরা ব্রড স্পেকট্রাম যে অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো আছে, টেট্রামাইসিন অথবা হচ্ছে কি ডক্সিসাইক্লিন, এগুলো হচ্ছে কি ব্যবহার করতে বলি। মোটামুটি আপনারা 1 কেজি যদি খাওয়ার যদি হয়, সেখানে মোটামুটি 10 mg হিসাবে আপনারা মিশিয়ে, তার সঙ্গে কিছুটা ভেজিটেবল অয়েল মিশিয়ে একসঙ্গে পাইল করে সেটাকে ড্রাই করে নেওয়ার পর কিছুক্ষণ তারপরে খাবারটা দিতে হবে, দিলে কাজ করে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা তো অনেকগুলো বিষয়, তো মাছ চাষের ক্ষেত্রে অনেকগুলো বিষয়। তো যারা একটু বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাইবেন, আমার মনে হয় তার আগে একটা ট্রেনিংয়ের মনে হয় প্রয়োজন। ট্রেনিংটা যদি নেওয়া যায়, মানে প্রশিক্ষণটা যদি নেওয়া যায়, তাহলে সবটাই একসঙ্গে অবগত হয়ে যাবে। তাহলে যদি কোনো কৃষক বন্ধু বা মাছ চাষি যদি আপনার চায় যে প্রশিক্ষণ নিতে, তাহলে কোথায় কিভাবে তারা যোগাযোগ করবে? হ্যাঁ, প্রশিক্ষণটা নেওয়াটা আমি বলবো যে কোনো যে অবস্থায় আছে চাষি, ধরো না কেউ দীর্ঘ 10 বছর ধরে চাষবাস করছে, তিনি হয়তো এই সমস্যার সমাধানে মানে সম্মুখীন হননি, কিংবা কোনো ছেলেমেয়েরা ভাবছে, যুবক ছেলেমেয়েরা ভাবছে যে আমি একটা মাছ চাষ করব বা পুকুর নিয়ে চাষবাস করব। তো সবার আগে বলবো প্রশিক্ষণ একটা নেন, বেশি নয়, 3-4 দিনের একটা প্রশিক্ষণ শিবির হয়, সেটা আমাদের কেভিকেতে যোগাযোগ করতে পারেন, অথবা ব্লকে ফিশারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার যেখানে আছে, মিন ভবনগুলো আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এবং এই প্রশিক্ষণগুলো নেওয়ার শুধু একটাই সুবিধা কি, যে আমরা ওখানে গিয়ে শুধু যে আমার এই বিষয়ের উপরে যে জ্ঞানটা লাভ হবে তা নয়, আমাদের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে পরিচয় লাভ হবে এবং ওনাদের এক্সপার্টাইজটা আমরা বিভিন্ন সময় সেটাকে ব্যবহার করতে পারবো। সেই জন্য হচ্ছে কি প্রশিক্ষণ অবশ্যই দরকার হয়। এবং প্রশিক্ষণ পেতে গেলে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে, মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে, তার জন্য পয়সা করে কিছুই লাগে না। আপনারা যাবেন, ইন্টারেস্টেড যে আমার এই বিষয়ের উপর প্রশিক্ষণ দরকার হবে, নাম লেখাবেন, প্রশিক্ষণ নেবেন, তারপরে আপনি প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনারা রেডি? হ্যাঁ, আমরা তো আছি। চাষি ভাইরা যারা আগ্রহী চাষি ভাইরা আছেন, তাদেরকে হেল্প করার জন্য আমরা আছি, সবসময় আমরা এগিয়ে থাকছি। তো এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে মানে যারা প্রগতিশীল কৃষক বন্ধু যারা রয়েছেন বা চাষি যারা রয়েছেন, তারা রুই কাতলা বড় মাছের সঙ্গে আবার অনেক সময় ছোট মাছেরও চাষ করেন। তো যারা এই ধরনের মাছ চাষ করছেন তাদের কাছে কি পরামর্শ? হ্যাঁ, আমার এখানে পরামর্শ বলতে কি, আমরা রুই কাতলা মৃগেল তো চাষ করবই, যেহেতু আমাদের মাছে মধ্যে বাঙালি, তো তার সঙ্গে আমরা কিছু স্থানীয় যেগুলো মাছ যেগুলো হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায়, মার্কেটে প্রচুর দাম, এরকম মাছগুলো কিন্তু আমরা ইনক্লুড করতে পারি। আচ্ছা, মানে ডাইভার্সিফিকেশন বড় মাছের সঙ্গে। এবং সেই বড় মাছের সঙ্গে চাষ করতে গেলে আপনাদের যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে বলি, যে ধরো আমরা পাবদা মাছ বা ট্যাংরা মাছ চাষ করছি, তাহলে আমি তলার মাছগুলো দেবো না, মানে মৃগেল মাছ, আমেরিকান রুই, এগুলো ছাড়বো না। বাকি দুটো স্তরের মাছ, কাতলা এবং রুই বা গ্রাস কাপ, এগুলো আমরা উপরের স্তরটা ছাড়বো। তো এই সমস্ত ম্যানেজমেন্ট করে যদি আমরা চাষবাস করি, আমার মনে হয় শুধু রুই কাতলা মৃগেল না করে এই মাছগুলো যদি একসঙ্গে ইনক্লুড করা যায়, তাতে চাষির এভারেজ যে ইনকাম সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং হচ্ছে কি, চাষি মার্কেটে অনেক ধরনের ক্রেতা পাবে। আচ্ছা, মানে ওনার যে ফসলটা, যে মাছটা বাজারে যাবে, রুই কাতলা পাবে, পাবদা পাচ্ছে, ট্যাংরা পাচ্ছে, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন সোসাইটির বিভিন্ন লোকজন কিন্তু ওনার কাছ থেকে উপকৃত হবে। এবং শুধু মাছ খাওয়ার দিক দিয়ে নয়, ওনার কিন্তু পয়সাটাও ভালো ইনকাম হবে আর কি। তো সেই জন্য বলা, আপনারা যদি ছোটোখাটো পুকুর থাকে, 2 বিঘা 2.5 বিঘা বা 1 বিঘার মধ্যে যদি পুকুর থাকে, তাহলে কিন্তু এই প্রসেসে যদি চাষবাস করেন, আমি মনে করি খুব ভালো একটা রেজাল্ট, ভালো মানে মুনাফা পাওয়া যাবে। এই বিষয়ের উপরে আমাদের অনেক দিন ধরেই গবেষণা চলেছে আপনাদের মানে চাষিদের ফিল্ডেই, এবং সেই ফিল্ডের রেজাল্টটাই আছে কি তুলে ধরা হয়েছে যে হ্যাঁ, আপনারা করতে পারেন। আর এমনি তো সাধারণভাবে মাছ চাষ করলে তো মাছ চাষে তো কোনো লস নেই, কিন্তু মাছ চাষে যদি আমরা একটু ভালোভাবে চাষটা করতে পারি, তাহলে আমাদের মুনাফাটা অনেক বেশি হবে, অল্প টাইমের মধ্যে বেড়ে যাবে। তো আমরা জানি যে মাছ চাষে ভালো ব্যবস্থাপনা গ্রহণ করা মানে ভালো মুনাফা পাওয়া। তো এই ভালো মুনাফা পেতে চাষি ভাইদের জন্য কি পরামর্শ থাকবে?
তো আমরা যদি ভালো মুনাফা সবাই চায়, সবসময় চাই যে আমি যেটা করছি আমার মাছটা বড় হবে, আমি ভালো ফসল পাবো, কম সময় তাড়াতাড়ি বড় হবে। তো সেটা পেতে গেলে আপনাকে ফার্স্ট হচ্ছে পুকুর প্রস্তুতিটা ঠিকঠাক রাখতে হবে। এবং পুকুর প্রস্তুতির সময় আরও করা যায় যে আমরা ফেন্সিং করে নিতে পারি, পুকুরের চারদিকটা ঘিরে নিতে পারি। উপরে আমরা যে কড নেট আছে সেই কড শুদ্ধ লাগিয়ে দিতে পারি, যাতে করে মৎস্যভোগ যে পাখিগুলো আছে সেগুলোর হাত থেকে আমার মাছটাকে রক্ষা রাখতে পারি। এছাড়া হচ্ছে কি আরেকটা জিনিস হচ্ছে কি আমরা সঠিক এবং হচ্ছে কি বয়সের এবং একই সাইজের যদি চারাপোনা যদি চুজ করি, যদি বড় পুকুর হয় সেখানে আমি বলবো, সাজেস্ট করবো কেজিতে মোটামুটি 3টে কি 4টে মাছ, মানে 200-250 গ্রাম সাইজের যদি মাছ হয় তাহলে সেটা ভালো হয়। এবং এদের হচ্ছে কি অনুপাত অনুযায়ী চাষ করতে হবে, মানে হচ্ছে কি ওপরের স্তর, মাঝের স্তর, নিচের স্তর 3টে 4টে 3টে এই অনুপাতে যদি মাছ ছাড়েন তাহলে সেখানে ভালো একটা প্রফিট আসবে। এবং খাবার বলতে গেলে যে আমরা পেট ভরানোর জন্য খাবার দেবো না, এমন খাবার দেবো যাতে করে মাছটা গ্রোথটা ঠিকঠাক হয়। এবং যে কি মাসে একবার করে না খাবার দিয়ে আমরা যদি ওই খাবারটা যদি প্রতিদিন দিই, সেখানে চাষিরা কিন্তু প্রোডাকশান ভালো পাবে। এবং হচ্ছে কি শুধু খাবার দেওয়া নয়, চুন দিলাম, সব কিছু দিলাম, কিন্তু আমরা যদি এর সঙ্গে যদি আধুনিক যে পদ্ধতিগুলো, যেমন প্রোবায়োটিক ব্যবহার করছি, সয়েল ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করব। এবং এছাড়াও আরেকটা জিনিস বলবো যে ভিটামিন মিনারেল মিক্সচার, যেটা আমরা সচরাচর দেই না বলতে গেলে। তো সয়েল মিনারেল মিক্সচার এর গুরুত্ব কিন্তু যথেষ্ট। মাছটার বোন ডেনসিটি, তার সতেজতা, তার প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু খুবই বাড়ায়। এবং হচ্ছে কি এখানে হচ্ছে কি বলি যে 1 বিঘা পুকুরে মোটামুটি 1 থেকে 2 কেজি যদি প্রতি মাসে যদি একবার করে দিয়ে রাখতে পারি, যে কোনো স্টেজের ক্ষেত্রে, ডিমপোনা, ধানিপোনা, চারাপোনা, বড় মাছের ক্ষেত্রে সব পুকুরে কিন্তু ব্যবহার করতে পারি। এটা যদি দেন চাষি ভাই, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। এবং এই বিষয়ের উপরে আমরা কিন্তু অলরেডি 3-4 বছর ধরে কাজ করেছি। এবং চাষিরা বলছেন, স্যার এই টেকনোলজিটা আপনাদের আগে দেননি কেন? আমি বলছি আগে তো আমরা মাছ চাষটাকে শিখি, তারপরে তো আমরা বাকি টেকনোলজিগুলো ইনক্লুড করবো। হ্যাঁ, তো সেই জিনিসগুলো গুরুত্বটা বুঝতে হবে। বোঝার পর এখন বলছে যে স্যার সত্যি ভালো রেজাল্ট পাচ্ছি। মানে যে মাছটা আমরা 100 গ্রাম হতে আমাদের 40-45 দিন, 60-70 দিন লাগতো, সেটা মোটামুটি 10-15 দিন করে আরও কমে যাচ্ছে। চাষি বলছে তাহলে তো অনেক ভালো, আমরা 15 দিন আগে সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। এবং হচ্ছে কি মাছটা ট্রান্সপোর্টেশনের জন্য যেটা সমস্যা, যেটা বললাম যে মাছটা দুর্বল হয়ে পড়ছে, নেতিয়ে পড়ছে, মরে যাচ্ছে, কিন্তু আমরা যদি সয়েল মিনারেল মিক্সচার যদি ব্যবহার করি সেখানে কিন্তু এই সমস্যাটা থাকছে না, চমৎকার রেজাল্ট পাওয়া যাচ্ছে। এটা করবেন। ডিজিজ যদি হয়, রোগ যদি হয়, সেখানে সচরাচর নিজেরা ট্রিটমেন্ট না করে কিংবা কোনো জেলের পরামর্শ না নিয়ে উল্টো মানে অন্য জায়গা না গিয়ে আপনারা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করুন। এবং যোগাযোগ করাবো, তারপরে আপনারা অ্যান্টিবায়োটিক লাগুক কিংবা ওয়াটার যদি প্রিকশন থাকে, যা সমস্যা আছে তার সমাধানের জন্য সঠিক ওষুধটা ব্যবহার করুন। বেশি কিছু খরচ করবেন না, সেটা করবেন। এবং হচ্ছে কি সর্বোপরি বলি যে আপনারা একটু ডাইভার্সিফাইড মাছ চাষের দিকে লক্ষ্য রাখুন, যে আমরা শুধু রুই কাতলা করে যাবো এরকম কোনো গল্প নেই। আমরা তার সঙ্গে আরও যে মাছ যেগুলো আছে, যেগুলো হারিয়ে যাচ্ছে, সেই মাছগুলোর দিকে লক্ষ্য রাখবো। এবং হচ্ছে কি বর্তমান যে প্রজন্ম যে ছেলেমেয়েরা আছে, যারা বেকার ছেলেমেয়েরা আছে, তারা ভাবছে যে আমরা কি করব, এদিক সেদিক না ঘোরাঘুরি করে একটা ছোটোখাটো প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নেওয়ার পর তারপরে প্ল্যানিং করুন যে আমার বাড়িতে যদি জায়গা থাকে সেই জায়গাটাকে আমি কী করে ইউটিলাইজ করতে পারি। আমার মাত্র 3-4 মাসের যদি একটা এক্সপেরিমেন্ট বেসিসে আমি যদি নামি যে হ্যাঁ আমি করলে স্বাবলম্বী হতে পারবো, তারপরে আমি ডিসিশান নেব যে না আমি মাছ চাষ বা অন্য কোনো এগ্রিকালচার রিলেটেড যদি কাজ থাকে সেগুলো আমরা করবো কি করবো না, সেটা ডিসিশান নিতে পারে। তো এই সমস্ত পরামর্শগুলো আছে, ওনারা যদি ফলো করেন এবং নিত্য নতুন সবসময় হচ্ছে কি যোগাযোগ রাখতে হবে অবশ্যই। সেই যোগাযোগ রাখলে আশা করি ওনারা বিফল হবেন না এবং আরও এগিয়ে যাবে আর কি। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা যে মাছ চাষের যে ব্যবস্থাপনা, পুকুরের যে ব্যবস্থাপনা, সেই বিষয়ে আলোচনা করলাম। বিশেষ করে যেসব বেকার ছেলেমেয়েরা আছেন, যারা ভাবছেন কি করব ভেবে পাচ্ছেন না, তারা যদি একটু উদ্যোগী নিয়ে একটা প্রশিক্ষণ নেন মাছ চাষের জন্য। এবং এটা তো আপনারা জানেন যে মাছের কেমন চাহিদা, বাজারে তো প্রচুর মাছের চাহিদা আছে, মাছ চাষে কোনো লস নেই। কিন্তু আমরা যদি বিজ্ঞানসম্মত উপায়ে একটু প্রশিক্ষণ নিয়ে যদি আমরা মাছ চাষ করি, তাহলে অল্প সময়ের মধ্যে আমরা ভালো মুনাফা পেতে পারি। এটা তো কিন্তু একদম নিশ্চিত আপনাদের। আর আপনাদের তো কিভাবে করবেন আমরা তো আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিজ্ঞানের সমীরণ পাত্রকে। সমীরণবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সবাইকে আমারও নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।